আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, সম্মানিত ঝিনাইদহবাসী, আজকে 2024 সালের 23শে আগস্ট একটা স্বৈরাচার পতনের পরে একটা আনন্দঘন পরিবেশে দাঁড়িয়ে আজকে আমরা সম্মেলন করছি। ঠিক 33 বছর আগে 1991 সালেও আর একটা স্বৈরাচারের পতনের পরে, এরশাদ স্বৈরাচারের পতনের পরে আরেকটি আনন্দঘন পরিবেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান যে সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে যে বাস্তবতার উপলব্ধি করেছি একই ধরনের বাস্তবতা 1991 সালেও ছিল। আমরা এই সময় দাঁড়িয়ে যেই বাস্তবতা লক্ষ্য করেছি, গত 15টি বছর আমরা যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছি, যার প্রেক্ষিতে 5ই আগস্টের পরে আমাদের যে আনন্দ হচ্ছে, 1991 সালেও এই ধরনের একটি পরিস্থিতিতে দীর্ঘ একটা সময় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি সহ্য করার পরে একটি আনন্দঘন মুহূর্তে, একটি সম্ভাবনাময় মুহূর্তে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছিল। গঠিত হওয়ার পর থেকে গত 33টা বছর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা অঞ্চলে আমরা কাজ করেছি। আমরা মানুষদেরকে নৈতিকতার কথা শিখিয়েছি, দক্ষতার কথা শিখিয়েছি, ন্যায়বোধের কথা শিখিয়েছি। সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের আর 10টা রাজনৈতিক সংগঠনের মতো নয়। আমরা ক্যাম্পাসগুলোতে গিয়ে দেখেছি যে এই ক্যাম্পাসে যারা পড়াশোনা করছে, সাধারণ শিক্ষা যারা পড়াশোনা করছে, তারা দুনিয়া সম্পর্কে ভালোই জানছে, কিন্তু তারা দুনিয়া পরকাল সম্পর্কে, ইসলাম সম্পর্কে তারা অজ্ঞ থেকে যাচ্ছে। আবার আমরা মাদ্রাসাগুলোতে লক্ষ্য করে দেখলাম সেখানকার ছেলেরা দিন সম্পর্কে জানছে, কিন্তু তারা দুনিয়া সম্পর্কে অজ্ঞ থেকে যাচ্ছে। এই যে একটা বাস্তবতা, সেই বাস্তবতা দাঁড়িয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চেষ্টা করেছে ক্যাম্পাসের সাধারণ ছেলেদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, আর মাদ্রাসা ছেলেদেরকে দুনিয়া সম্পর্কে অবগত করার জন্য। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের বাংলাদেশের সবাই আমরা আমাদের জনশক্তির কথা বলি। বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ, বাংলাদেশের মোট জনসংখ্যার 60% বেশি তরুণ। এত সম্ভাবনা থাকার পরেও গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয় চাকরি করে। আমাদের ছেলেরা চাকরি পায় না। হাজার হাজার ছেলেরা যে কোনো মূল্যে সমুদ্র পাড়ি দিয়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করে। কেন বাংলাদেশে চাকরি নাই? এর অন্যতম একটা কারণ ছিল আমাদের যে তথাগত শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলেরা দক্ষ হচ্ছিল না। এই সরকার এবং এই সিস্টেম এমনভাবে বানিয়ে রেখেছে, আমাদের ছেলেরা 16 বছর পড়াশোনা করার পরে যখন মাস্টার্স পাস করে, তখন সে 2 কলম ইংরেজিতে লিখতে পারে না, সে কম্পিউটার চালাতে পারে না, সাধারণ নোট সে লিখতে পারে না, অদক্ষ, অযোগ্য থেকে যায়। সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চেষ্টা করেছে ছাত্রদেরকে দক্ষ, যোগ্য করে তোলার জন্য। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটা বাংলাদেশ, আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ আমরা হয়েছি। কিন্তু একই সাথে সাথে আমাদের জন্য একটা দুঃখের খবরও রয়েছে, আমাদের একটা দুঃখজনক অতীত রয়েছে। সেটা হলো আমি আর আপনি জীবিত থাকা সত্ত্বেও গত 15টি বছর আমার আপনার উপর দিয়েই এই স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। সেজন্য আজকে যারা আমরা রয়েছি, আমাদের প্রতিজ্ঞা করতে হবে আগামীর বাংলাদেশে আর যেন কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে। সেজন্য আমাদের সবাইকে মাঠে ময়দানে সর্বত্র ছড়িয়ে পড়তে হবে, নিজেদেরকে দক্ষ হতে হবে এবং মাঠে মাঠে মানুষদেরকে সংগঠিত করতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে এখন সংস্কারের কথা আসছে, সংস্কার পরিষ্কারভাবে যে সকলটা আনতে হবে, তার মধ্যে একটা হলো সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। বর্তমান বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী একজন নির্বাচিত স্বৈরাচারে পরিণত হয়, সকল ক্ষমতা তার হাতে গিয়ে ন্যস্ত হয়। আমরা সেটা চাই না। আমরা চাই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আমরা চাই আমাদের সংবিধানের যে 70 অনুচ্ছেদ রয়েছে, যেখানে একজন দলীয় সংসদ তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না, তাই 70 অনুচ্ছেদের অবলম্বন হতে হবে, যাতে করে একজন সংসদ সদস্য তার দলের প্রতি দায়বদ্ধ না, বরং তার জনতার প্রতি দায়বদ্ধ থাকতে পারে। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ঝিনাইদহবাসী, আমরা পরিষ্কারভাবে আমি জানাতে চাই, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, নির্বাচন কমিশন বলেন, দুদকের কথা বলেন, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কোনো অবস্থায় আর দলীয়করণ করা যাবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমি বর্তমান বাংলাদেশের ক্ষমতা রয়েছেন
যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা আমাদের জনগণের প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, গত সরকার যে হারামিপনাগুলো করেছিল তার মধ্যে একটা ছিল শিক্ষা ব্যবস্থায় সমকামিতা এবং ট্রান্সজেন্ডারবাদ ঢুকিয়েছিল। আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, কোনো ধরনের কোনো প্রলোভনে পড়ে, কোনো পশ্চিমা প্ররোচনায় যেন আপনারাও আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে স্থান না দেন। খুব সতর্ক করে বলছি, আমাদের শিক্ষা সিলেবাস থেকে অবশ্যই ট্রান্সজেন্ডারবাদ, নাস্তিক্যবাদকে উৎখাত করতেই হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের সম্মেলনের মধ্য দিয়ে আমরা এই বর্তমান সরকারের কাছে পরিষ্কার করে বলতে চাই, গত আওয়ামী লীগ সরকার আমাদের দেশের ইতিহাস আর ঐতিহ্যের উল্টো দিকে গিয়ে গোটা দেশটাকে একটা হিন্দুয়ানি সংস্কৃতিতে, একটা ভারতীয় সংস্কৃতিতে আচ্ছাদিত করে ফেলেছিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারাও একই ধরনের ভুল করবেন না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশের মানুষ নাস্তিকতাবাদকে বিশ্বাস করে না। সে হিন্দু হলে হিন্দু ধর্মকে পালন করে, মুসলমান হলে মুসলমান ধর্মকে পালন করে। আমাদের ইতিহাসের ঐতিহ্যকে সামনে রেখে আমাদের সংস্কৃতিকে আপনারা নাস্তিক্যবাদী বলে উপস্থাপন করবেন না, বরং এখানের মানুষের সাথে যে ইসলাম মিশে আছে, সেই ধর্ম মিশে আছে, সেই ধর্ম আর ইসলামকে নিয়েই আমাদের সংস্কৃতিকে নির্মাণ করবেন। সংগ্রামী ভাইয়ের আমার, এই স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা কী দেখলাম? আমরা বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু আর মুসলমানরা পরস্পর বসবাস করে আসছি। কখনোই কোনো হিন্দুর হামলা করার প্রয়োজন আমাদের হয় নাই। তার ধর্ম সে পালন করে, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু আওয়ামী লীগ সরকার যারা ছিল তারা বারংবার রাজনৈতিক কারণে হিন্দুদের উপর আক্রমণ করেছে। এবার তারা ক্ষমতা থেকে পালানে বাধ্য হওয়ার পরেও তাদের অপরিহার্যতা দেখানোর জন্য তারা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করেছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বাংলার সমস্ত মুসলমান, বাংলার সমস্ত ইসলামপন্থী সংগঠন, বাংলার সকল রাজনৈতিক সংগঠন কেউই হিন্দুদেরকে সংখ্যালঘু মনে করে না, তাদেরকে প্রতিপক্ষ মনে করে না। আমরা সকলকে মানুষ হিসেবে বিবেচনা করি, তাদেরকে দেশের নাগরিক এবং বন্ধু হিসেবে বিবেচনা করি। ফলে বাংলাদেশের কোনো মুসলমানদের পক্ষ থেকে, কোনো ইসলামপন্থী সংগঠনের পক্ষ থেকে কোনো হিন্দুর উপরে কোনো হামলা হয় নাই, ইনশাল্লাহ হবেও না। বরং আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখিয়েছে, আমরা সকল হিন্দুদের ভাইদের যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের রক্ষা আমরা করেছি, আগামীতে আমরা করে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে যারা ঝিনাইদহবাসী রয়েছেন, তোমরা যারা এখানে ছাত্র রয়েছ, যারা মুরব্বীরা রয়েছেন, আগামীর বিশ্ব অনেক দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। যে ভয়ঙ্কর অবস্থায় সরকার রেখে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে আছে, আমাদের শিল্প কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়ে আছে, বৈদেশিক বিনিয়োগ বন্ধ হয়ে আছে। এই পরিস্থিতিতে দেশকে গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তার মধ্যে অন্যতম হলো শিক্ষার্থীদের দক্ষতার জায়গাটা তৈরি করতে হবে। সেজন্য ছাত্র আন্দোলন ভাইরা রয়েছেন, আপনাদেরকে বলে আমরা দক্ষতার জায়গাটা উন্নয়ন করেন। আমরা যদি দক্ষ হয়ে উঠতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশকে গঠন করা সহজ হবে। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দাবি করে আসছে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা। বর্তমান বাংলাদেশে কি হয়, একটা সুষ্ঠু নির্বাচন হইলেও কোনো দল ভোট পায় 37% ভোট পেয়েই সে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে। তার মানে কি, যারা 37% ভোটকে রাষ্ট্র পরিচালনা করলো তাদের বিপক্ষে 63% মানুষ ভোট দিয়ে বসে আছে। 63% মানুষের মতামত রাষ্ট্র ক্ষমতা প্রতিফলিত হচ্ছে না, মাত্র 37% মানুষের মতামত রাষ্ট্র ক্ষমতা প্রতিফলিত হচ্ছে। বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থাটা ভুয়া এবং একটা বাটপাই ধরনের নির্বাচনী ব্যবস্থা। সেখান থেকে উঠে আসার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাব করে। সেটা হলো কি, যেই দল যে কয় % ভোট পাবে সংসদে তার আনুপাতিক হারে তার সংসদীয় ব্যবস্থা তার প্রতিনিধি থাকবে। যেমন ধরেন একটা দল 5% ভোট পেয়েছে, সংসদে তার 5% এমপি থাকবে। একটা দল 35% ভোট পেয়েছে, সংসদে তার 35% এমপি থাকবে। তাতে হবে কি, দেশের সকল মানুষের প্রতিফলন সংসদে পাওয়া যাবে। আমরা সরকারকে বলে দিতে চাই যে আপনারা বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, যদি সংসদের সকল মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে চান, তাহলে আপনারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিকে বাস্তবায়ন করুন, এটাকে আইনে পরিণত করুন, যাতে করে আগামী নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় হতে পারে। সংগ্রামী ভাইয়ের আমার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শহীদ মিনার দাঁড়িয়ে ভালোভাবে উন্মুক্ত হয়ে কথা বলা যায়, এই পরিস্থিতি গত 15-16 বছরে চিন্তাই করা যায় নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আমি আব্দুল জলিল ভাই সহ এই শহীদ মিনারে একবার নামাজ পড়ে প্রচণ্ড সমালোচনার শিকার হয়েছিলাম। আমাদেরকে শহীদ মিনারে উঠতে দেবে না, শহীদ মিনার তাদের বানিয়ে ফেলেছিল। আশ্চর্য রকম একটা পরিস্থিতি আমরা ছিলাম, ভয়ঙ্কর রকম পরিস্থিতি ছিলাম। সেখান থেকে আমরা উঠে আসতে পেরেছি, আমরা মুক্ত হয়ে কথা বলতে পারি। আমরা এই পরিস্থিতিকে স্বাভাবিক করতে চাই। আমরা সবসময় বলতে চাই
যে এই পরিস্থিতি বাংলাদেশে চিরস্থায়ী হবে, চিরদিন বাংলাদেশ এভাবে থাকবে, সেটা যদি হয় তাহলে আমরা শান্তি পাবো। আর সেটা হওয়ার জন্য একমাত্র পন্থা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী একমাত্র সমাধান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসুন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ি, ক্যাম্পাসে, গ্রামে, গঞ্জে মানুষকে সচেতন করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।